আমরা এই শিকনকে বুঝি যে শিকনে সবাই বন্ধুরা মিলে একে অপরের যে সহযোগিতার মাধ্যমে কোনো একটা বিষয়ে যে শিক্ষা লাভ সেটাকেই আমরা বন্ধু শিকন বলি। আচ্ছা, সরব পাঠ কি? সরব পাঠ বলতে বোঝায় সাধারণত মুখে মুখে উচ্চারিত করে জোরে জোরে যে পাঠ সেটাকে আমরা আচ্ছা, সরব পাঠের সঙ্গে নীরব পাঠের দুটো পার্থক্য বলুন তো। সরব পাঠের মাধ্যমে আমরা যে কবিতা আবৃত্তি সেটা জোরে জোরে উচ্চারণের মাধ্যমে আমরা করে থাকি। আর নীরব পাঠ যেটা নীরবে বেশি উচ্চারিত হবে না সেভাবে আমরা নীরব পাঠ করে থাকবো। এখানে সাধারণত কোনো একটা গ্রন্থ বা উপন্যাস এর জন্য নীরব পাঠ। সরব পাঠটা মূলত ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য, আর নীরব পাঠটা বড়দের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। আচ্ছা, ভূগোল পাঠদান প্রাইমারি স্কুলে বা প্রাথমিক শিক্ষার সাথে কতটা প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ভূগোল প্রাইমারিতে অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বিষয়বস্তুগুলি আছে সেখানে যে আমাদের পরিবেশ এই বিষয়টি আছে, এই আমাদের পরিবেশের বিষয়ে ভূগোল ওতপ্রোতভাবে জড়িত। যেমন যদি বলা যায় যে দিনরাত্রির ধারণা, তাছাড়া গ্লোব সম্পর্কে বিভিন্ন রকম ধারণা, এগুলো আমরা ভূগোলের যে বিষয়গুলো পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে হবে। সিডিপি ফুল ফর্ম কি? চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা প্রাইমারি স্তরে কি করানো হয়? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এর গুরুত্ব আছে? হ্যাঁ স্যার, অবশ্যই। বলুন, কি গুরুত্ব আছে? সিডিপির যদি আমরা গুরুত্ব বলে থাকি তো প্রথমত যে শিক্ষার্থীর যে মনস্তাত্ত্বিক জ্ঞান বিকাশের জন্য তাদের যে আগ্রহ বা সামর্থ্য বা চাহিদা সেই অনুযায়ী আমি এই সিডিপির মাধ্যমে তাদেরকে শিক্ষাদান করি। আচ্ছা, ইংরেজি বিষয় একটা প্রাইমারি স্কুলে পড়ানো হয় আর একটা বাংলা বিষয় পড়ানো হয়, তো এই দুটো বিষয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে, মিল রয়েছে কিছু? হ্যাঁ স্যার, অবশ্যই আছে। কি রয়েছে একটু ব্যাখ্যা করে বলুন উদাহরণ দিয়ে। ইংরেজি যে বিষয় সেখানে আমরা রাইমগুলো থাকে, যে কবিতা, সেগুলো আমরা পাঠ করাতে পারি। এই রাইমগুলো যদি আমরা বাংলায় তার শব্দার্থ বা যে উচ্চারণ সেগুলো বাংলার মাধ্যমে আমরা কিন্তু বাচ্চাদের উপস্থাপন করতে পারবো। তাছাড়া সেরকমভাবে যে বাংলা বিষয়, সেই বাংলা বিষয়ের ব্যাকরণ এবং ইংরেজি যে ব্যাকরণ তার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। আচ্ছা, এই দুটো বিষয় কি একসঙ্গে পড়ানো যায়? আপনার কি মনে হয় একসঙ্গে পড়ালে কি ভালো হতো, বা একসঙ্গে পড়ায় কি প্রাইমারি স্কুলের শিক্ষকরা বাংলার সাথে ইংরেজি মিক্স করে? একসঙ্গে বিশেষত পড়ায় না, আলাদা আলাদাভাবে পড়ায়। তো আমাদের যে শিক্ষণ পদ্ধতি সেখানে সমন্বয় সাধন যদি আমরা করতে পারি বা অনুবন্ধ যে প্রণালী সেটা যদি আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে সেটা ছাত্রদের কাছে বেশি আপনার কি মনে হয় মাতৃভাষাকে বেশি গুরুত্ব দেবে না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশকে বেশি গুরুত্ব দেবে? আমি স্যার প্রথমত বাচ্চারা যেহেতু মাতৃভাষাতেই তারা জ্ঞান লাভ করে থাকে, তাই আমি মাতৃভাষা থেকেই প্রথমত গুরুত্ব দেব, এবং যে ইংরেজি বিষয় সেটাকেও আমি অবহেলা করবো না, সেটাকেও আমি নিয়ে আসবো। প্রাইমারি স্কুলে বাচ্চাদের ব্যায়াম, খেলাধুলা, যোগাসন শেখানো হয়, হ্যাঁ স্যার। এটা কি ঠিক? হ্যাঁ স্যার, অবশ্যই। কতটা ঠিক, গুরুত্ব কি? প্রাথমিক বিদ্যালয়ে যে সকল বিষয়বস্তুগুলো আছে তার মধ্যে স্বাস্থ্য শিক্ষা একটা যে বিষয়, সেই বিষয়ে স্বাস্থ্য সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতনতা করা, কেননা স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্য যদি সে ঠিকভাবে করতে পারে পরবর্তীকালে তার অন্যান্য বিকাশগুলো সুসম্পন্ন হবে। তাই মনে করি যে যোগাসন বা অন্যান্য যেসব ব্যায়াম, এই ব্যায়ামের মাধ্যমে একদিক থেকে যেমন তার শারীরিক বিকাশটা সম্পন্ন হবে, তার সঙ্গে সঙ্গে তার আনুষঙ্গিক যে বিষয় সেটাও কিন্তু উপস্থিত হবে বলে মনে হচ্ছে। বাহ, খুব সুন্দর বলেছেন। তো প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মধ্যে দুটো পার্থক্য বলুন তো, আর দুটো সাদৃশ্য বলুন তো। দুটোর মধ্যে মিল আছে আর দুটোর মধ্যে অমিল আছে কি? প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা এটা মূলত 6 থেকে 14 বছরের যে শিক্ষার্থী তাদের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, এবং মাধ্যমিক যে শিক্ষা ব্যবস্থা সেটা 14 বছর থেকে 16 বছর তার মধ্যে হয়ে থাকে। এটা হচ্ছে একটা পার্থক্য। আর যদি সাদৃশ্য যদি বলা যায়, দুটোর মাধ্যমে তাদের যে সর্বাঙ্গীন বিকাশ সেই বিকাশ সাধন করা হয়। আচ্ছা, 2026 সাল নতুন পড়েছে, এই 2026 সালটি কি অধিবর্ষ বা লিপ ইয়ার?
না স্যার, এটা লিপিয়ার। কেন নয়? তার কারণ আমরা লিপিয়ার যদি আমরা ঠিকভাবে দেখতে চাই, তবে যে সরকার 4 দিয়ে বা 400 দিয়ে বিভাজ্য সেটাকে আমরা লিপিয়ার বলতে পারি। তাহলে এটা 400 দিয়ে বিভাজিত হচ্ছে। পরবর্তী 400 দিয়ে বিভাজিত হবে এমন একটি সাল বলুন তো। এরপরে কোন বছরটা লিপিয়ার হবে? 26 তো হলো না। সেটাই মনে হচ্ছে। ভূগোল বিষয়ের জনক কাকে বলা হয়? প্রাচীন যদি আমরা বলি ভূগোল বিষয়ে জনক এরাটোস্থেনিস, এবং আর আচ্ছা, এরাটোস্থেনিসকেই ধরে নিলাম ভূগোলের জনক। তো তিনি কি জন্য তাকে বলা হচ্ছে যে তিনি জনক? তিনি কি করেছিলেন এমন? ভূগোলের জনক কেন বলবো আমরা তাকে? ভূগোলের জন্য তাকে বলা যাবে তার কারণ ভূগোলের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো সে সমাজের মাধ্যমে সমাজের যে সমস্ত মানুষ তাদের কাছে সে পৌঁছে দিতে পেরেছে বলে আমি মনে করি, এবং বিশিষ্ট কোনো কিছু সে এটার মাধ্যমে গবেষণা করেছে। গণিত বিষয়ে আপনি পড়েছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, গণিত বিষয়ের একটা বিষয় বলো যেটা প্রাইমারি স্কুলে আপনি শেখাবেন বাচ্চাদের। আমি স্যার গণিত বিষয় যেটা যেমন গুণের ধারণা বা ভাগের ধারণা, এরকম শেখাই। বাহ, খুব সুন্দর বলেছেন। আপনি ডেমো রেডি করে এসেছেন? হ্যাঁ স্যার।